ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে এগিয়ে মোদির দল, ভোট গণনা নিয়ে উত্তপ্ত কলকাতায় বিরোধ সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ সরিয়ে নেওয়ার উদ্যোগ আমেরিকার, প্রণালীতে মার্কিন বাহিনী প্রবেশ করলেই হামলা, হুমকি দিল ইরান। 39টি দেশের চিকিৎসকদের ওপর ভ্রমণ ও কর্ম সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মার্কিন সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় সবশেষ পাওয়া ফলাফলে এগিয়ে আছে বিজেপি। 293 আসনের মধ্যে বিজেপি 192 আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 96 আসনে। এছাড়া বাম জোট এগিয়ে আছে 2টি আসনে। আজ বিকেল পর্যন্ত গণনা করা ভোটের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচনী কর্মকর্তারা। তবে কোন আসনে কত শতাংশ ভোট গণনা করা হয়েছে তা জানা যায়নি। পশ্চিমবঙ্গে 294 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে 148টি আসনের বিজয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করা হয়েছে। ভোট গণনা নিয়ে মত বিরোধে রণক্ষেত্রে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতা সাখওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানো মাত্রই চরম উত্তেজনা দেখা দেয়। বিজেপির কর্মী সমর্থকরা মমতাকে চোর চোর বলে স্লোগান দেয়। এ সময় তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ তৃণমূল কর্মীদের এলাকা ছাড়তে বলে। কিছুক্ষণের মধ্যে বিশাল মিছিল নিয়ে সেখানে হাজির হয় বিজেপি সমর্থকরা। এরপরই পুলিশের সামনেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। চেয়ার ভাঙচুর এবং একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। অন্যদিকে জগদীশচন্দ্র বোস কলেজের ভেতরে অবস্থান নেয় তৃণমূল কর্মীরা। তখন বাইরে লাঠি হাতে বিজেপি কর্মীদের মহড়া দিতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে অনেক তৃণমূল সমর্থক চলে যায়। অন্যদিকে আসাম রাজ্যেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বড় ব্যবধানে এগিয়ে আছে। আর আইএনসিকে নিয়ে কংগ্রেস জোট এগিয়ে 23 আসনে। নির্বাচন কমিশনের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে 126টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এই জোটটি 97টি আসনে এগিয়ে আছে। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। বিপরীতে প্রধান বিরোধী দল কংগ্রেস মাত্র 26টি আসনে এগিয়ে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী হেমন্ত বিশ্ব শর্মা টানা তৃতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসার রেকর্ড করছেন। অন্য দলগুলোর মধ্যে বিপিএফ এবং এজিপি উভয় দলই 10টি করে আসনে এগিয়ে। এছাড়া এআইইউডিএফ 2টি এবং ইউপিপিএল ও রাইজার দল এগিয়ে আছে 1টি করে আসনে। এছাড়া তামিলনাড়ুর রাজ্যে বিশিষ্ট অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম টিভিকে 108 আসনে এগিয়ে আছে। রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে এগিয়ে রয়েছে 65 আসনে। আর এডিএমকের সঙ্গে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ এগিয়ে আছে 60 আসনে। পাশাপাশি কেরালা রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ এগিয়ে আছে 89 আসনে। লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এলডিএফ এগিয়ে রয়েছে 36 আসনে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে 2টি আসনে। ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল পদুচেরিতে এনআরসি এগিয়ে আছে 16 আসনে। আর ডিএমকে কংগ্রেস জোট এগিয়ে 10 আসনে। অপর রাজনৈতিক দল টিভিকে এগিয়ে আছে 1টি আসনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। বর্তমানে তেহরান এই জবাব পর্যালোচনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের দেয়া এই পরিকল্পনাটি শুধুমাত্র যুদ্ধ অবসানের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এ পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের প্রস্তাব পছন্দ করছেন না তারা। সর্বোচ্চ নেতার অবস্থা এখনও পরিষ্কার নয়। তবে উইটকফ ট্রাম্পকে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী করার চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোর নিরাপদে সরে যেতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে আমেরিকা। কেউ বাধা দিলে কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি এই উদ্যোগের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও জানান, সোমবার প্রজেক্ট ফ্রিডম কাজ শুরু করার কথা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে সহায়তা করবে। এতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধ বিমান নিয়ে 15,000 সেনা দায়িত্ব পালন করবেন। ট্রাম্প মনে করেন জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যেতে সহায়তা করা একটি মানবিক উদ্যোগ।
এ উদ্যোগে ইরানের সদয় আচরণ উচিত, কারণ বেশ কিছু জাহাজে খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে সামরিক উদ্যোগ প্রজেক্ট ফ্রিডমের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চাইলে মার্কিন বাহিনীর উপর হামলা করা হবে। এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর। যে কোনো পরিস্থিতিতে নিরাপদ যাতায়াত ও নৌ চলাচলের ক্ষেত্রে নেওয়া উদ্যোগ ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই করতে হবে। অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক এবং আইন প্রণেতা ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তেহরান। ইব্রাহিম আজিজি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGC সাবেক কমান্ডার। বর্তমানে তিনি দেশটির পার্লামেন্টের সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 28 ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে অবরুদ্ধ হরমুজ প্রণালীতে প্রায় 2000 জাহাজ আটকা পড়েছে। এসব জাহাজে আটকে আছেন 20,000-এর বেশি নাবিক। জাতিসংঘের আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থা IMO এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, আটকা পড়া জাহাজের মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, পণ্যবাহী এবং কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনারও আছে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোতে 19টি হামলা হয়েছে। এসব হামলায় 10 জন নাবিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ MV তুস্কার 22 জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদেরকে নিজ দেশে ফেরানো হবে। ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকম মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আজ সোমবার একথা জানিয়েছেন। গেল 20 এপ্রিল ইরানের কন্টেইনারবাহী জাহাজটি জব্দ করে আমেরিকা। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ ভঙ্গ করায় জাহাজটিকে আটক করা হয়েছে। এ ঘটনাকে জলদস্যুতা হিসেবে উল্লেখ করেছে তেহরান। ইরানে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরই মধ্যে 2 জনের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন। একজনের বিরুদ্ধে গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ এর সময় উত্তর পূর্বাঞ্চলের মাসাদ শহরে সহিংসতা অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ আছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, 3 জনের মধ্যে মেহেদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরি নামের 2 জন মোসাদের এজেন্ট বলে চিহ্নিত হয়েছে। ইব্রাহিম দৌলতাবাদী নামের একজন ব্যক্তি মাসাদ শহরের তারবারসি এলাকার অস্থিরতায় নেতৃত্ব দিয়ে দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি PhD শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে। আজ সকাল 9:45টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজটি। লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির ব্যাপারে বাংলাদেশ ও আমেরিকার সরকার তৎপর আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সব রকমের সহযোগিতা করা হবে। হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে। অন্যদিকে লিমনের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। 6 মে দুপুরে টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরান ও তার মিত্ররা এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 8টি দেশে 16টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকটি সূত্রের মাধ্যমে মার্কিন সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। ডজনখানেক স্যাটেলাইট চিত্র এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলো সূত্রের সঙ্গে কথা বলে CNN এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনার বড় একটি অংশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো স্থাপনা এমনভাবে ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। কিছু স্থাপনা মেরামত করতে হবে। অন্যদিকে ইরানের হাউজিং ফাউন্ডেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে ক্ষতিগ্রস্ত প্রায় 37,000 আবাসিক ও বাণিজ্যিক ভবন সংস্কার করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের তথ্য জানিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ইরান জুড়ে আবাসিক এলাকাগুলোয় মার্কিন ইসরায়েলি হামলায় 1.25 লাখেরও বেশি বেসামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস কিংবা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, দেশ জুড়ে চিকিৎসা সংক্রান্ত প্রায় 339টি স্থাপনায় হামলা হয়েছে। এদিকে গত বুধবার পেন্টাগনের নিয়ন্ত্রক জুলস জে হার্স্ট 3 মার্কিন আইন প্রণেতাদের জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে বর্তমান যুদ্ধের সবশেষ হিসেব অনুযায়ী আমেরিকার প্রায় $2,500 কোটি খরচ হয়েছে। তবে CNN-কে একটি সূত্র জানিয়েছে, প্রকৃত খরচের পরিমাণ $4,500 কোটি। এদিকে বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চললেও এ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টা চলছে। যুদ্ধ বন্ধে ইরান 14টি প্রস্তাব দিয়েছে। তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেছেন, তারা যে ধরনের চুক্তি চাচ্ছেন ইরান তাতে রাজি হচ্ছে না। 2024 সালে নির্বাচনের প্রত্যাশার চেয়ে বেশি তরুণ ভোটার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছিল।
এতে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন রিপাবলিকানরা। ট্রাম্পের বিশ্বের ইতিহাসের সেরা অর্থনীতি গড়ার মতো চটকদার প্রতিশ্রুতিতে এসব তরুণরা প্রভাবিত হয়েছিলেন। তবে বর্তমানে 18 থেকে 29 হাজার বয়সীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। ইউগভ দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক জরিপে জানা গেছে 2025 সালের জানুয়ারিতে এই বয়সীদের মধ্যে ট্রাম্পের জনসমর্থন ছিল 48%। গত কয়েক মাসে তা কমে 25 থেকে 33% হয়ে গেছে। 39টি দেশে চিকিৎসকদের উপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আমেরিকা সরকার। গত সপ্তাহের শেষ দিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS তাদের ওয়েবসাইট হালনাগাদ করে এই সিদ্ধান্ত জানিয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, এসব দেশের চিকিৎসকদের ভিসা ও কাজের আবেদন আর স্থগিত রাখা হবে না। কিছুদিন আগে আমেরিকান নিষেধাজ্ঞার কারণে ওই 39 দেশের চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ড সহ সব ধরনের অভিবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্রে কর্মরত চিকিৎসকদের প্রায় 1/4 বিদেশি নাগরিক। এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ে দেশটির স্বাস্থ্য খাতে। অনেক হাসপাতাল বিদেশি চিকিৎসকদের ছুটিতে পাঠাতে বাধ্য হয়। এ কারণে দেশটিতে চিকিৎসা সেবার সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ফিলিপাইনের মধ্যাঞ্চলের সামার দ্বীপে 6.0 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। দেশটির স্থানীয় সময় সোমবার দুপুর 2টার পর এই ভূমিকম্প অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে USGS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 73.3 কিলোমিটার গভীরে। কেন্দ্র ছিল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ স্টেশনের ছাদের একটি বিম ভেঙে গেছে। গত অক্টোবর মাসে ফিলিপাইনের পূর্ব মিন্ডানাও দ্বীপে 7.4 এবং 6.7 মাত্রার দুটি ভূমিকম্পে 8 জন নিহত হয়েছিলেন। তার আগে কয়েকদিনের ব্যবধানে 6.9 মাত্রার আরেকটি ভূমিকম্পে মারা যান 76 জন। পাকিস্তানের সামরিক আদালত সেদেশের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্সে ISI এর সাবেক প্রধানকে 14 বছরের কারাদণ্ড দিয়েছেন। তার নাম ফয়েজ হামিদ। তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছিল। ফয়েজ হামিদ 2019 থেকে 2021 সাল পর্যন্ত ISI এর প্রধান ছিলেন। তখন পাকিস্তানের সরকার প্রধান ছিলেন ইমরান খান। ফয়েজ ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। খানই তাকে ISI প্রধান করেছিলেন। 2022 সালে পার্লামেন্টের অনাস্থা ভোটে ইমরান খান হেরে গেলে নির্ধারিত সময়ের আগেই অবসরে যান ফয়েজ হামিদ। তার আইনজীবী বলছেন, ফয়েজ নির্দোষ, তিনি আপিল করবেন। পাকিস্তানের সামরিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের পর IS এর প্রধানকে সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি মনে করা হয়। দেশটিতে এর আগে কখনোই ISI এর কোনো প্রধানের বিচার সামরিক আদালতে হয়নি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাহান্ন টিভির সঙ্গী থাকুন। ধন্যবাদ।